সবাইকে স্বাগতম অডিও বুকস বাই কেয়া চ্যানেল থেকে। সাইকো থ্রিলার মার্ডার অ্যানালাইসিস। আজ শুনবেন গল্পটির তৃতীয় পর্ব। অবশ্য কথা বলা খুবই স্বাভাবিক, কারণ মায়েরা তার সন্তানকে অনেক বেশি ভালোবাসে। তাই নানু ভালোবেসে মাকে চেয়েছিলেন, আর মা ভালোবেসে চেয়েছিলেন আমাকে। শুনেছি সন্তানদের নিয়ে মায়েদের দোয়া নাকি আল্লাহ খুব কম সময়ে ফিরিয়ে দেন। তাই হয়তো সেদিন আমি জন্মগ্রহণ করেছিলাম। আমার জন্ম হয়েছিল বৃহস্পতিবার। পুষ্পের সাথে পরিচিত হয়েছিলাম বৃহস্পতিবার। আমার যেদিন কপাল কেটেছিল সেদিনও ছিল বৃহস্পতিবার। আমার কপাল কাটার দিন আমি বেলাল গাছ কাটতে গিয়েছিলাম পুকুর পাড়ে, ভেলা বানিয়ে পুকুরে ভাসবো বলে। ভেলায় ভাসতে আমার খুব ভালো লাগতো। অবশ্য কোনো কিছুর ওপর ভাসতে আমাদের সবারই ভালো লাগে কম বেশি, কিন্তু কলা গাছের কষ্ট আমরা কি আর বুঝতাম তখন? আমরা প্রথমে কলা পাতা সবগুলো কাটলাম, তারপর গাছের ওপর থেকে দুর্বল চামড়াগুলো তুলে ফেললাম, যাতে করে কলা গাছকে দেখতে সুন্দর দেখায়। আমরা সাধারণত প্রয়োজনীয় অংশ রেখে বাকি অংশ ফেলে দিতাম। সেদিন আমি ছিলাম গাছের অপ্রয়োজনীয় অংশের উপর বসা, এবং বেলাল ছিল প্রয়োজনীয় অংশের উপর। অবশ্য আমি আমার পুরো জীবনে বেশিরভাগ সময় ইচ্ছা কিংবা অনিচ্ছায় অপ্রয়োজনীয় অংশের উপর ভর করেছিলাম। বেলালের হাতে ছিল ধারালো এবং পরিষ্কার দা। কলা গাছ কাটার সময় দা কলা গাছের ভেতরে থাকা পানির সাথে লেগে একদম পরিষ্কার হয়ে যায়। সেদিন পরিষ্কার দা দিয়ে অপ্রয়োজনীয় অংশের ওপর প্রথম কোপ দিয়ে তুলে দ্বিতীয় কোপ দিবে, এমন সময় বেলালের হাত থেকে দা কিছুটা পিছলে গিয়ে অপ্রয়োজনীয় অংশের ওপর বসে থাকা আমার কপালে এসে লাগলো। বেলালের দেওয়া কোপ কপালে প্রায় আধা ইঞ্চি পর্যন্ত প্রবেশ করেছিল। কলা গাছের শরীর অনেকটা মানুষের শরীরের মতো, দুটোতেই কোপ দিলে রক্ত ঝরে অঝরে। যদিও সেদিন বেলালের কোপটা অনিচ্ছাকৃত ছিল, তবুও এ প্রসঙ্গে একটা কথা বলতেই হয়। পরিবারের বাইরে আমি যাকেই আপন ভেবেছি তার কাছ থেকে ইচ্ছায় অনিচ্ছায় কোপ খেয়েছি। কখনো শরীরে, কখনো স্বপ্নে, কখনো আশায় কিংবা কখনো ভালোবাসায়। সেদিন মাছ বাজার থেকে বের হতেই কয়েকজন লোক বাবাকে ডাক দিলেন। আমাকে রেখে 2 কদম সামনে গিয়ে বাবা ডাকার কারণ জিজ্ঞেস করলেন। এরপর আমাকে দাঁড়াতে বলে তাদের পিছু পিছু একটা গলিতে ঢুকলেন। 5-7 মিনিট পর সবাই বেরিয়ে এলেন। প্রথমে বাবা মাথা নিচু করে মানুষ যেভাবে নামাজে দাঁড়ায় ঠিক সেভাবে তাকিয়ে, এবং পরে তারা বড় নেতার সমর্থকগণ মাথা উঁচু করে কলার ঝাঁকিয়ে, ঘাড় এদিক সেদিক ঘুরিয়ে, একে অন্যের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে বের হয়ে এলেন। সেদিন বাবার পুরো মুখ কালো হয়ে গিয়েছিল, কেবল একপাশে লাল দাগ ছাড়া। তখন আমার বয়স কম ছিল, 12 বছর পেরিয়ে 13তে পা দিয়েছিলাম সবে। অত বেশি বুঝতাম না তখন। বুঝতাম না ঠিক কী ঘটলে পুরো মুখ কালো হয়ে যাওয়ার পরেও একপাশে লাল হয়ে থাকে। তবে বিষয়টি বুঝেছিলাম আরও 7 বছর পর, যখন দল পরিবর্তন হলো দেশের। সরকার পরিবর্তন হলো, এমপি, মন্ত্রী, নেতা, মেম্বার, চেয়ারম্যান, বাজার সভাপতি, রিক্সা স্ট্যান্ড, মায়ের রান্নার স্বাদ এবং স্বাদের নাম পরিবর্তন হলো। অকারণেই আমজনতার মৃত্যুগুলো আরও অদ্ভুত হয়ে গেল। দিঘির ডান পাশে পড়া বটগাছের ছায়া বাম পাশে চলে এলো। সেবার সরাসরি ঘর থেকে ডাকা হয়েছিল বাবাকে। এবার ঘরের পিছন দিক থেকে কথা বলা শেষে বের হয়ে আসলো সবাই। আগের মতোই বাবা ছিলেন নিচের দিকে তাকিয়ে, নামাজে দাঁড়ানোর ভঙ্গিতে। আর তারা আগের মতোই কলার ঝাঁকিয়ে মাথা উঁচু করে একে অন্যের দিকে তাকিয়ে হাসতে হাসতে বের হয়ে এলো। আগের মতোই বাবার গালে একপাশে লাল দাগ, চোখে শরতের শেষ দিনগুলো শিশিরের মতো ঝলমলে বিন্দু পরিমাণ পানি। এবার বয়স হলে সাহস হলো না আমার। অবশ্য এ সমাজে সাহস করা লোকের বড় অভাব। সেদিন বাজার থেকে এসে সব বোঝার জন্য মাকে সব বলার পর বোয়াল মাছটি আর খাওয়া হলো না আমাদের। বাবা বেশ কয়েকদিন কারোর সাথে কথা বলেননি, আমার চোখের দিকে তাকাননি অনেক দিন, কিছুটা লজ্জায়, কিছুটা আত্মসম্মানে। সেদিনের পর আমার মা কখনো বোয়াল মাছের কথা উচ্চারণ করেননি আর। না বাবা মারা যাওয়ার আগে, না তিনি মারা যাওয়ার আগে। অবশ্যই বাবা মারা যাওয়ার পর আর কোনো কিছুই উচ্চারণ করতে পারেননি মা। কেবল আমাকে উ আ করে মাঝে মাঝে ডাকতেন, খুব ক্ষুধা পেলে আর খুব যন্ত্রণা হলে। বাবা মারা যাওয়ার পর লাশের গড়ন দেখে এবং বর্ণনা আন্দাজ করতে পেরে মা ব্রেইন স্ট্রোক করে প্যারালাইজড হয়ে যান। সেদিন বাবার মৃত্যুর পর মামা, চাচা সহ আমরা কয়েকজন গেলাম পুলিশ স্টেশনে। উদ্দেশ্য, বাবার হঠাৎ এমন দুর্ঘটনা প্রসঙ্গে কিছু সন্দেহভাজন রাজনৈতিক ব্যক্তির নামে একটা সাধারণ ডায়েরি করে রাখব। আমার কেন জানি মনে হচ্ছিল বাবার মৃত্যু কোনো সাধারণ সড়ক দুর্ঘটনা না, এটা পরিকল্পনা করে করা হয়েছে। সেটা নিয়ে অনেকক্ষণ বসেছিলাম থানায়।
অনেকক্ষণ বসার পর, অনেক বুঝিয়ে বলার পর, অনেক ফর্মালিটি শেষ করার পর, ওসি সাহেব অনেক ফোন কল রিসিভ করার পর, ফোন কলে কয়েকবার যে আচ্ছা, আপনি যা চিন্তা করবেন না, আপনি যা বলবেন তাই হবে, ইত্যাদি ইত্যাদি বলার পর পুলিশ পোস্টমর্টেম করার অনুমতি দিলেন। পোস্টমর্টম রিপোর্টেও নর্মাল অ্যাক্সিডেন্ট বলে উল্লেখ করা হলো এবং আর কোনো কিছুই হলো না কারো, কেবল বাবার বীভৎস মৃতদেহের দাফন এবং মায়ের প্যারালাইজড হয়ে যাওয়া ছাড়া। আমি আগে কখনো কারো লাশ কাঁধে নিইনি, তাই লাশের ওজন কেমন হয় তার সম্বন্ধে আমার ধারণা ছিল না কোনো। বাবার লাশ কাঁধে নেওয়ার পর বুঝলাম নিস্তব্ধ একা হয়ে যাওয়া মানুষগুলো ঠিক কতটা ভারী হয়। বাবা মারা যাওয়ার পর বেশ কয়েকদিন পর্যন্ত মা হাসপাতালে ছিলেন। কথা বলতে চাইতেন না কারো সাথে, কারো কথা শুনতেও চাইতেন না, এমনকি আমার সাথেও না। মা যে আর কথা বলতে পারবে না সেটা তখনও আমরা জানতাম না। ডাক্তার প্রথমে বলেছিলেন দিন যেতে যেতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই আর ঠিক হয়নি আমাদের। মাকে বাসায় নিয়ে আসার সময় ডাক্তার 13 রকমের ওষুধ লিখে দিয়েছিলেন। ওষুধগুলো খাওয়ার সময় ছিল 3 থেকে 6 মাস। আমাদের দেশের ডাক্তাররা যে পরিমাণ ওষুধ দেন, মাঝে মাঝে মনে হয় জনগণের নির্দিষ্ট একটা অংশ সেই পরিমাণ খাবারও খেতে পারে না। মাকে বাড়িতে নিয়ে আসার পর মায়ের দেখাশোনার জন্য একজন মানুষের খুব দরকার ছিল আমাদের। আমাদের পরিবারে যখনই কারো প্রয়োজন হতো, তখন ছোটো খালাকে সবার আগে মনে পড়তো আমার। কারণ ছোটো খালার সাথে আমার বোঝাপড়াটা ছিল সবচেয়ে ভালো, এমনকি আমার মায়ের থেকেও বেশি। ছোটো খালা বেশ কিছু বছর আমাদের বাসায় ছিলেন, আমার জন্মের সময় মা যখন অনেক অসুস্থ ছিলেন তখন, এবং আমার খালার সংসার ভেঙে যাওয়ার পর। নানুর কাছে শুনেছি আমার ছোটো খালা খুব জেদি প্রকৃতির ছিলেন এবং দেখতেও অনেক সুন্দর ছিলেন, এমনকি আমার মায়ের থেকেও বেশি। এলাকার অনেক ছেলে নাকি খালার পিছনে ঘুরতো, বিরক্ত করত, এমনকি মায়ের আগে খালার জন্য অনেক বিয়ের প্রস্তাবও আসতো এবং মা নাকি এসব নিয়ে খালাকে অনেক হিংসাও করত। এসব কথা আমাকে অবশ্য আমার নানু এবং আমার নানুর আত্মীয়রা বলতেন। আমি প্রায়ই নানুর সাথে এ বাড়ি ও বাড়ি ঘুরতে যেতাম। নানু আমাকে নিয়ে যেতেন সব জায়গায়। এ নিয়ে মা এবং ছোটো খালা অবশ্য আমাকে নানুর হাতের লাঠি বলে ডাকতো এবং অনেক হাসাহাসিও করতো মাঝে মাঝে। নানুর সাথে অনেক বাড়িতে যাওয়ার সুবাদে নানুর বোন, বোনের মেয়ে এবং অন্যান্য মহিলা আত্মীয়দের অনেক কথা শুনতে পেতাম, যা তারা সবার সামনে বলতে চাইতো না, এবং যে মানুষ তাদের সামনে থাকতো না তখন সে মানুষকে নিয়ে কথা বলতো। বেশিরভাগ ক্ষেত্রে কথাগুলো হতো উক্ত না থাকা মানুষটির খারাপ দিক নিয়ে। পরবর্তীতে জেনেছি যে ইসলামের দৃষ্টিতে পিছনে খারাপ কথা বলাটাকে গীবত বলা হয় এবং সমাজের দৃষ্টিতে বলা হয় সমালোচনা কিংবা নিন্দা করা। তখনকার গীবত থেকে একটা জিনিস খেয়াল করেছি, যে মানুষ সুযোগ পেলেই গীবত করতে খুব ভালোবাসে। নানুর আত্মীয়দের কথাবার্তা থেকে একদিন শুনতে পেলাম মায়ের আগে খালার জন্য বিয়ের প্রস্তাব আসতো বলে মা নাকি খালাকে হিংসা করত, অনেক কম সহ্য করতে পারত, কম ভালোবাসতো। তাদের মতে মেয়েরা 12 থেকে 13 বছরের পর একে অন্যকে ব্যবহার করে সৌন্দর্যের ভিত্তিতে এবং এর আগ পর্যন্ত ব্যবহার করে খেলার সাথীর ভিত্তিতে। খালাকে হিংসা করার কথাটি নানু অস্বীকার করতেন সবসময়। নানুর মতে মা খালাকে খুব ভালোবাসতো, স্নেহ করত, কান্না করলে মাথায় হাত বুলিয়ে দিত। ছোট খালা ছিল অনেক ভীতু প্রকৃতির, কারো মৃত্যুর খবর শুনলে তিনি অনেক কান্না করতেন। আমার খালা মৃত্যুকে খুব ভয় পেতেন। খালার জেদ প্রসঙ্গে একবার নানু বলেছিলেন এক ঈদে কেনাকাটার সময় একটা শাড়ি খালার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কোনো একটা কারণে নানু এবং আম্মু শাড়িটি কিনে দিল না। পরে বাসায় আসার পর খালার মন খারাপ দেখে সিদ্ধান্ত নিল পরদিন শাড়িটা কিনে দিবে, কিন্তু সেদিন আর পাওয়া যায়নি শাড়িটি। আগের দিন বিকেলে নাকি বিক্রি হয়ে যায় এবং একই ধরনের শাড়ি আর না থাকায় খালাকে অন্য শাড়ি নিতে বলা হয়েছিল। কিন্তু সেদিন খালা আর কোনো শাড়ি কেনেননি, এমনকি সেদিনের পর থেকে উনি বিয়ের আগ পর্যন্ত আর কখনো শাড়িও পরেননি এবং আর কখনো কিনেনওনি। অথচ শাড়ি কেনা এবং পরা নিয়ে খালার নাকি আগ্রহ ছিল অনেক। খালার যখন বিয়ে হয় তখন আমার বয়স ছিল ৫ এবং খালার বয়স ছিল ২৩। আম্মুকে নাকি বিয়ে দেওয়া হয়েছিল আরো কম বয়সে। খালার পড়াশোনার প্রতি খুব ইচ্ছে ছিল বলে খালাকে একটু দেরিতে বিয়ে দেওয়া হয়। আর আম্মুর পড়াশোনার প্রতি অনেক অনীহা ছিল বলে আম্মুকে দেওয়া হয় কম বয়সে। অবশ্য আমি এসবও নানুর আত্মীয়র মুখে শুনেছি, তারা বলতেন পড়ালেখা নিয়েও নাকি আম্মু খালাকে হিংসা করতেন। আর নানু এই বিষয়টিও বরাবরের মতো অস্বীকার করে যেতেন। নানুর মেয়ে বলেই কি নানু এসব বিষয় অস্বীকার করতেন তা আমার জানা নেই। আমার খালাকে বিয়ে দেওয়া হয়েছিল এক সরকারি উচ্চপদস্থ কর্মকর্তার কাছে।
বিয়ের আগে এত জিদ থাকা মানুষটি বিয়ের পরে একদম চুপ হয়ে গেলেন। দিনের পর দিন সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে গেলেন। শ্বশুরবাড়ির লোকদের সব কথা শুনতেন, সারাদিন কাজ করতেন। শ্বশুরবাড়িতে পড়ে থাকতে বললে থাকতেন। নানা রকম শারীরিক এবং মানসিক অত্যাচারও সহ্য করতেন। একটা প্রতিবাদও করতেন না, কোনো কথাও না। কেবল নানুর কাছে মাঝে মাঝে সব বলতেন। এত কিছুর পরেও নিজের সংসার টিকিয়ে রাখতে পারলেন না আর। অবশেষে বিয়ের ৫ বছরের মাথায় খালার সংসার ভেঙে যায়। আমি প্রথমে না বুঝলেও পরে বড় হয়ে বুঝতে পারলাম খালার সংসার কেন ভেঙেছিল। খালার কোনো ছেলেমেয়ে হতো না বলে খালাকে তার স্বামী ডিভোর্স দিয়ে দেন। খালা আমাকে আমার মা থেকেও বেশি আদর করতেন। আদর বলতে আমি তখন চকলেট, আইসক্রিম দেওয়া, হাতের মধ্যে টাকা গুঁজে দেওয়া এবং কেউ মারতে বা বকতে আসলে সেখান থেকে উদ্ধার করাকে বুঝতাম। আমি খালার কাছে এত থাকতাম, এই প্রসঙ্গ নিয়ে মা মাঝে মাঝে আমাকে বাঁকা চোখে তাকাতেন, বকাঝকা করতেন, মাঝে মাঝে দু একটা চড় থাপ্পড় দিতেন। কখনো কখনো টাকা দিতে গিয়েও খালার কাছে যাব শুনে ফিরিয়ে নিতেন। তখন কিছু সময়ের জন্য মাঝে মাঝে মনে হতো মা আসলেই খালাকে হিংসা করেন। আমি যতদিন খালার কাছে ছিলাম খালা আমাকে নিজের সন্তানের মতো যত্ন করতেন। নানু মাঝে মাঝে কিছুটা হেসে বলতেন আমি মায়ের ছেলে না খালার ছেলে। এ কথা শুনে খালা প্রায় খুব মন খারাপ করে থাকতেন। আমি তখন খালার মন খারাপের পাশে বসে থাকতাম। খালা আমাকে অনেক আদর করে ঘুম পাড়াতেন। ঘুম না আসলে চুলে বিলি কেটে দিতেন। ঘুম পাড়ানি মাসি পিসি গান শোনাতেন। নানা রকম রাজা রানীর কাহিনী শোনাতে শোনাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমাতেন। ঘুম থেকে ওঠার পর আমাকে সকালবেলা নাস্তা করার পর পড়তে বসাতেন। ছোট খালার পুরো দিনে সবকিছুতেই থাকতাম আমি। আমার এখনো মনে পড়ে যেদিন খালা আমাদের বাড়ি থেকে চলে যান সেদিন সকালে তিনি আমাকে জড়িয়ে ধরে অনেক কেঁদেছিলেন। তিনি আমাদের বাড়ি থেকে যে চিরদিনের জন্য চলে যাচ্ছেন তা আমি তখনও জানতাম না। আমাকে বুঝতে দেওয়া হলো না কোনো কিছু। আমি শুধু খালার কান্না ভেজা মুখের দিকে তাকিয়ে থেকেছি আর ভেবেছি, হঠাৎ কি এমন হলো যে খালা এত কান্না করছেন? পরে যখন জানতে পারলাম খালা আর কখনো আমাদের বাড়িতে আসবেন না, তখন খালার মতো করে আমিও কেঁদেছিলাম একা একা। মায়ের ওপর সেদিন খুব রাগ হয়েছিল আমার। মাকে যখন জিজ্ঞেস করলাম কেন আমাকে আগে বলা হলো না, যে খালাকে রেখে দেওয়া হলো না, কেন খালা চলে গেলেন, এই সকল প্রশ্নের উত্তর মা দেননি। কেবল বলেছিলেন খালা নতুন বাড়িতে যাবেন, নতুন বিয়ে হবে খালার, তাই চলে গেলেন আমাদের বাড়ি থেকে। সেদিনের পর থেকে অনেক বছর খালাকে আর দেখতে পাইনি আমি। খালাকে খুব মনে পড়তো আমার। পরদিন অনেক করে চেয়েছিলাম নানুর বাড়ি যেতে, খালাকে দেখতে, কিন্তু মা আমাকে যেতে দেয়নি। অনেকদিন পর একদিন যখন আমি নানু বাড়ি গেলাম তখনও খালাকে আর দেখতে পাইনি। নানু বলেছিলেন খালাকে নতুন বিয়ে দেওয়া হয়েছিল। পরে যখন জানতে পারলাম নানু বাড়ি থেকেও খালা চলে গিয়েছিলেন চিরদিনের জন্য, সেদিন নানুর উপরেও খুব রাগ হয়েছিল আমার। নানু অবশ্য ততদিন চলে যান আমাদের মাঝ থেকে, তাই রাগ আসলেও রাগ করে থাকার উপায় ছিল না আমার। নানু মারা যান এক ঝুম বৃষ্টির দিনে, শ্রাবণ মাসে। নানুর লাশের পাশে বসে আমি সেদিন কোরআন পড়ছিলাম। নানু বাড়িতে থাকাকালীন নানু আমাকে প্রায়ই বলতেন ওনাকে কোরআন শোনাতে। তাই মারা যাওয়ার পরেও সেদিন লাশের পাশে বসে আমি নানুকে কোরআন শোনাচ্ছিলাম। নানু মারা যাওয়ার দিনও খালাকে দেখতে পাইনি, আর খালা সেদিন আসেনওনি। মাকে খালা সম্বন্ধে অনেকবার জিজ্ঞাসা করার ইচ্ছে হলেও করতে পারিনি। নানুবিহীন তার সন্তান অনেক অসহায় হয়েছিল তখন। মা ছাড়া সন্তানদের অসহায়ত্ব অনেক, সেটা যে বয়সের সন্তানই হোক না কেন। নানু মারা যাওয়ার প্রায় কয়েক বছর পর আমি খালার দেখা পাই। আমি তখন ক্লাস 8-এ পড়ি। একা একা স্কুলে যাওয়া শুরু করি। ক্লাস 7 পর্যন্ত বাবা আমাকে নিয়ে যেতেন স্কুলে। আমি একা একা যেতে চাইলেও কেন জানি দিতেন না। মায়ের থেকেও অনেক বেশি আদর করতেন বাবা। আমি একদিন চুইংগাম চাবাতে চাবাতে পিচ ঢালা পথের উঠে যাওয়া পাথরে লাথি মারতে মারতে স্কুলে যাচ্ছিলাম। আমার একটা বদঅভ্যাস ছিল, চলার পথে উঠে যাওয়া পাথর দেখলেই ফুটবলের মতো করে লাথি দিয়ে রাস্তার বাইরে ফেলা কিংবা সামনের দিকে নিয়ে যাওয়া। দু একবার আঙুলও কেটে গিয়েছিল লাথি মারতে গিয়ে। অবশ্য এটা নিয়ে বাবা আমাকে বকেও ছিলেন। সেদিনও এমন করতে করতে স্কুলের দিকে যাচ্ছিলাম। হঠাৎ এক মোড় ঘুরতেই দেখি দাঁড়িয়ে আছেন আমার ছোট খালা। মুখে তার এক রাশ হাসি। খালাকে দেখে আমি প্রথমেই ভাবলাম এটা সত্যিই খালা তো। পরে তার হাসিতে নিজের স্মৃতি খুঁজে পেয়ে খালার দিকে এগিয়ে গেলাম। খালা আমাকে জড়িয়ে ধরলেন। তখনও আমি হাসছিলাম। খালা আমায় দেখে মুখে চুলে হাত বুলাতে বুলাতে কেমন আছি জানতে চাইলেন। আরও জিজ্ঞেস করলেন এতদিন কেমন ছিলাম, অনেক শুকিয়ে গিয়েছি, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছি নাকি, এই সেই আরও কত কি। খালার এত প্রশ্ন শুনে আমি কেবল হাসছিলাম। তারপর আমি খালাকে জিজ্ঞেস করলাম এতদিন কই ছিলেন।
উত্তরে তিনি বললেন, পরে বলবো। কিন্তু তার আগে তাকে একটা কথা দিতে হবে, আমি যেন তার কথা কাউকে না বলি। বাবা কাউকে না। আমি খালার কথায় রাজি হয়ে গেলাম এবং মা-বাবাকে আমি কখনোই বলিনি খালার সাথে আমার যোগাযোগের কথা। সেদিন খালা কিছুক্ষণ থেকে পরের দিন আবার দেখা করবেন বলে বিদায় নেন। পরের দিন খালা একই সময় একই জায়গায় দাঁড়িয়েছিলেন আমার জন্য এবং আমাকে স্কুলে না দিয়ে তার সাথে নিয়ে যান। আমিও খালার সাথে চলে গেলাম তার বাসায়। খালা যেখানে থাকতেন সেটা ছিল বিশাল বড় এক দোতলা বাড়ি। বাড়ির সামনে ফুল বাগান, নাস্তার টেবিল, দেয়াল দিয়ে ঘেরা, চারপাশ গেটে দারোয়ান। আমি খালার বাসায় ঢুকতে ঢুকতে অবাক হয়ে যাচ্ছিলাম। আমি আবার ছোটবেলায় বিল্ডিং দেখলে হিসাব করতাম কোনটা সবচেয়ে বড়, কোনটা সুন্দর এবং দামি। আমি যখন সবার সাথে কোনো শহরে যেতাম তখন রিক্সা থাকা অবস্থায় বিল্ডিং এর তালা গুনতে গুনতে ঘাড় ব্যথা হয়ে যেত আমার। মা তখন এসব নিয়েও আমাকে অনেক বকতেন আর বাবা আমার পক্ষ হয়ে মাকে বলতো, ও এখন এসবই করবে, বয়সের সাথে সাথে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। বাবা আরো বলতেন, সবকিছুর একটা নির্দিষ্ট সময় আছে, নির্দিষ্ট বয়স আছে। ওই নির্দিষ্ট বয়সে নির্দিষ্ট কারো স্বাভাবিক কিছুতে বাধা দেওয়া কখনোই উচিত না। এতে মানুষটির মানসিক বিকাশে সমস্যা হতে পারে। বাবা অনেক কিছু বুঝতেন এবং খুব সুন্দরভাবে বোঝাতে পারতেন। মা তখন আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেবল চোখ রাঙাতো আর আমি হাসতাম। সেদিন খালার বাসায় সবকিছু দেখে আমার একটা সময়ের জন্য মনে হয়েছিল খালা আমাদের এবং নানুদের বাসা থেকে পালিয়ে গিয়ে ভালোই করেছেন। কারণ তিনি যে বাসায় পালিয়ে এসেছিলেন সেই বাসাটি আমার আত্মীয়-স্বজনদের মধ্যে সবচেয়ে বড় এবং সুন্দর। তখন ইচ্ছে হতো বড় হয়ে খালার বাসার মতো একটা বাসা বানাবো। সামনে একটা ফুল বাগান থাকবে, ৩-৪টি চেয়ার সহ একটি নাস্তার টেবিল থাকবে, চারপাশে দেয়াল থাকবে এবং বিশাল গেটের সামনে একজন দারোয়ান থাকবে, যার বয়স হবে ৪০ থেকে ৪৫ এবং যিনি আমার বাবা-মাকে আসতে যেতে সালাম দিবেন। খালা থাকতেন দোতলায়। নিচতলায় ছিল চকলেট কালারের একটি প্রাইভেট কার। পরে খালার কাছে শুনেছি গাড়িটিতে করে খালা বাইরে যাওয়া আসা করতেন এবং খালাদের একজন নিজস্ব ড্রাইভারও ছিল। বলতেই ভুলে গেছি, আমি বড় হয়ে এমন একটা কার এবং একজন ড্রাইভার রাখার বিষয়েও চিন্তা করেছিলাম তখন। উপরের তলায় উঠতেই দেখি বিশাল টেবিল সাজানো আপেল, কমলা, বাটার, জেলি, কলা, প্রাণ জুস সহ আরো অনেক খাবার। পরে জেনেছি এসব খাবার আমার জন্য রেডি করা হয়েছিল। বাটার এবং জেলি খুব পছন্দ ছিল আমার। খালা তা খুব ভালো করে জানতেন। কারণ আমি নানু বাড়িতে থাকাকালীন প্রায়ই বলতাম, তারা কেন বাটার এবং জেলি রাখে না। নানু তখন আমাকে হেসে বলতেন, বাটার জেলি ভালো না, তাই ওটা খাওয়া ঠিক না। পরে একদিন বাবাকে সব বলাতে বাবা আমাকে বললেন, নানুর বাসায় যেন এসব খেতে না চাই। বাবার কাছে কারণ জানতে চাইলে বাবা তখন বললেন, নানুদের অত বেশি সামর্থ্য ছিল না যে রোজ রোজ ওসব কিনে খাওয়াবে। তাই আমি যেন শুধু নিজেদের বাসায় এসব খেতে চাই। বাবার বুঝিয়ে বলার পর আমি আর কখনো নানুর বাসায় বাটার জেলি খেতে চাইনি। খালা খুব সম্ভবত বিষয়টি তখন খেয়াল করেছিলেন। তাই তখন তিনি কিছুদিন পর পর আমার জন্য বাটার জেলি আনতেন। সেদিন বাটার জেলি দেখে আগের কথা মনে পড়ে গেল। তারপর খালা সহ বসে খেলাম। খাওয়া শেষে খালা আরেকটা রুমে নিয়ে গেলেন, যেখানে ছিল আমার প্রিয় সব খেলনা, ব্যাট, বল সহ অনেক কিছু। আমার জন্য কিনে রেখেছিলেন সব। খালার বাসা থেকে ফেরার সময় খালা আমাকে বলেছিলেন, এখন থেকে নিয়মিত যদি খালার বাসায় যাই তবে তিনি আমার জন্য আরো অনেক কিছু রাখবেন। আমাকে পথে ছাড়ার সময় হাতে বেশ কিছু টাকা দিয়ে দেন খালা এবং বলে দেন আমি যেন এসব কাউকে না দিয়ে নিজের যা ইচ্ছে কিনে খাই। এরপর থেকেই খালার বাসায় আমার আসা যাওয়া হতো। স্কুল চলাকালীন সময় প্রতি মাসে ১-২ বার এবং কলেজে প্রতি মাসের সংখ্যাটা কমে প্রতি সপ্তাহে চলে এলো। শিক্ষকেরা বাবাকে বিষয়টি জানাতে পারে সে ভয়ে স্কুল চলাকালীন বেশি যেতে পারতাম না, কারণ ঘন ঘন স্কুল মিস দিলে শিক্ষকেরা বাবাকে বিষয়টি জানাতে পারে সে ভয়ে। আর এত এত অজুহাত দরখাস্ত লিখে বাবার সিগনেচার নকল করতে তখন অনেক ভয় লাগতো। তেমন কোনো বাধ্যবাধকতা ছিল না কলেজে। যার ইচ্ছে হতো আসতো, যার ইচ্ছে হতো আসতো না। আর আমাদের ছাত্রছাত্রী সংখ্যায় ছিল অনেক। আমার কেবল বাবার ক্লাসে থাকলেই হতো। বাবা যে কলেজে শিক্ষকতা করতেন আমি ছিলাম সেই কলেজেরই ছাত্র। বাবা ছিলেন আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের শিক্ষক। আমি ছিলাম বাবার ক্লাসের খুব মনোযোগী ছাত্র। আমার অধিকাংশ ক্লাসমেট জানতই না যে উনি আমার বাবা। অনেক বেশি ছাত্রছাত্রী হওয়ায় সবাই সবাইকে চিনতামও না। অনেকের সাথে কেবল মুখ দেখাদেখি ছিল আমাদের। আমি চেষ্টা করতাম সামনের বেঞ্চগুলোতে বসার, যাতে করে শিক্ষকদের কথা ভালোমতো শোনা যায়। মাঝে কিংবা পিছনে বসলে অত ভালো করে বোঝা যেত না। যদিও সাউন্ড সিস্টেম ছিল,
তবুও ছেলেমেয়েদের কথা বলার জন্য ভালো করে বোঝা যেত না তখন। তাই বাবা আমাকে শিখিয়ে দিয়েছিলেন যেন সামনের বেঞ্চগুলোতে বসার চেষ্টা করি। আমার বাবা ছিলেন ক্লাসে খুবই কঠিন। ক্লাসে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব ছিল না বাবার। স্কুল জীবন থেকেই আমি হিসাব বিজ্ঞানে খুব ভালো পারতাম। বাবা আমাকে ঘরে সব বুঝিয়ে দিতেন, তাই বাইরে পড়তে হতো না আর। তাই স্কুল জীবন শেষেও কলেজে হিসাব বিজ্ঞান নিয়ে তেমন একটা সমস্যা পোহাতে হয়নি আমার। বাবার ক্লাসে সবার উদ্দেশ্যে কিছু জিজ্ঞেস করলে সাথে সাথে হাত তুলতাম আমি, এবং চাইতাম সবার আগে উত্তর দিতে। কারণ আমিই কেবল হিসাব বিজ্ঞানে ভালো পারতাম, বিষয়টা এমনও না। আরও ৫-৬ জন আমার মতো একই রকম ভালো বুঝতো, এবং এই নিয়ে অঘোষিত একটা প্রতিযোগিতা হতো আমাদের মাঝে। আমরা বলতে আমরা ছিলাম ৬ জন। আমি, হৃদয়, আফসার, সঙ্গীতা, শিপন এবং জাহিদ। এদের মধ্যে আমার সখ্যতা ছিল আফসার ভাই হৃদয় এবং সঙ্গীতার সাথে। আমি তখন মেয়েদের সাথে কম মিশতাম, কম কথা বলতাম। খালা আমাকে নিষেধ করতো খুব, বলতো মেয়েদের সাথে মেশা ঠিক না। তাই স্কুলে আমার কোনো মেয়ে বান্ধবীও ছিল না। কিন্তু কলেজে একসাথে ইংরেজি প্রাইভেট পড়তে পড়তে সখ্যতা হয় সঙ্গীতা এবং সাবিহার সাথে। তবে সাবিহার সাথে কলেজেই দেখা হতো শুধু, আর সঙ্গীতার সাথে যোগাযোগ হতো কলেজে, কলেজের বাইরেও, ফোন এবং মেসেজে। আমার তখন একটা বাটন ফোন ছিল, নোকিয়া 1100 মডেলের। ওটা ছিল আমার নিজস্ব ফোন। মায়ের ফোন ছিল নোকিয়া N70 এবং বাবার ছিল নোকিয়া N72। তখনকার সময় নোকিয়া ফোনই বেশি চলতো। তখনও ফেসবুক কি তা বুঝতাম না আমি। আফসার ভাই এবং হৃদয়ের সাথে কথা হতো মেসেজে কিংবা কলে। তখন প্রতি কলের মিনিট মূল্যও ছিল একদম কম। 1 টাকা দিয়ে 4 মিনিট কথা বলা যেত। আর এখন 1 টাকা দিয়ে 1 মিনিট কথা বলতেই কষ্ট হয়ে যায়। আমার মাঝে মাঝে মনে হয় আধুনিকতার নামে আমরা জীবনকে এগিয়ে নিচ্ছি না, বরং কিছু কিছু ক্ষেত্রে পিছিয়ে নিচ্ছি অনেক বেশি। এখন শুধু ফোন কল না, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, গাড়ি ভাড়া, সব কিছুর দাম অনেক বেশি। এখন কম শুধু মানুষের মূল্য, শ্রম, মেধার মূল্য। তবে এই কম মূল্যটা প্রযোজ্য কেবল মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের। ছেলেদের মধ্যে পড়াশোনা নিয়ে আমার সবচেয়ে বেশি ঘনিষ্ঠ ছিল আফসার ভাইয়ের সাথে। ক্লাসমেট হওয়া সত্ত্বেও ওনাকে আমি আপনি এবং ভাই বলে সম্বোধন করতাম, কারণ উনি ছিলেন একজন হুজুর। আমার চেয়ে একটু বয়সী সব মানুষ কিংবা সব হুজুরদের আমি সম্মান করতাম না। সম্মান করতাম কেবল তাদের যাদের মন মানসিকতা, মূল্যবোধ ছিল সবচেয়ে সুন্দর এবং স্বচ্ছ। উনি যে শ্রেণীর, যে ধরনের কিংবা যে বর্ণের হোক না কেন, তাতে আমার কোনো আপত্তি নেই। সঙ্গীতাকেও আমি অনেক সম্মান করতাম। এই মেয়েটি ছিল খুব সহজ সরল এবং সাবলীল একটি মেয়ে। কলেজে থাকাকালীন আমি খালার বাসায় মাঝে মাঝে আফসার ভাইকে নিয়ে যেতাম। তবে তিনি জানতেন না আমাদের পারিবারিক এত কিছু। সপ্তাহে যেসব দিন বাবার ক্লাস থাকতো সেসব দিন ছাড়া বাকি দিনগুলোতে আমি খালার বাসায় যেতাম। তবে সেসব দিনেও আগে কলেজের আঙিনায় বাবার সামনে দিয়ে একবার ঘুরে আসতাম, কেবল একটা জানান দিতে যে আমি কলেজে আছি। আমার সব অপূরণীয় ইচ্ছে, শখ খালা পূরণ করতেন। মাঝে মাঝে অপ্রকাশিত ইচ্ছাটাও বুঝে যেতেন। আমার খুব ইচ্ছে ছিল বাটন ফোন ছেড়ে স্মার্টফোন নেওয়ার। তখন বাজারে অনেক নতুন নতুন স্মার্টফোন এসেছিল। আমার বন্ধুরাও ব্যবহার করা শুরু করলো। বাবাকে আকার ইঙ্গিতে কয়েকবার বলেছিলাম, কিন্তু মায়ের কড়া কথায় বাবা তখন আর ফোন দেননি। কিন্তু কলেজে 2য় বর্ষে আমার জন্মদিনের উপহার হিসেবে খালা আমাকে একটি স্মার্টফোন কিনে দেয়। আমার জন্মদিনে সেবার খালার সাথেই পরিকল্পনা করা হয়েছিল যে আমার জন্মদিনটা হবে খালার বাসায়। মোম জ্বালিয়ে কেক কেটে নয়, বরং খালা সেদিন কিছু গরিব মানুষদের দাওয়াত দিয়েছিলেন এবং আমার জন্য খালা নিজ হাতে আমার প্রিয় খাবার রেঁধেছিলেন। এবং আসার সময় আমার ব্যাগে ফোন দিয়ে বললেন, একটা জিনিস দিয়েছি তোর জন্য, আশা করি তোর ভালো লাগবে। তুই এটা এখন খুলবি না, বাসায় গিয়ে লুকিয়ে খুলবি এবং লুকিয়ে রাখবি সব সময়। আমি সেদিন দ্রুত বাসায় চলে গেলাম। ব্যাগে কি আছে তা নিয়ে আমার ব্যস্ততা ছিল খুব। অবশেষে দুপুরের পর বাসায় গিয়ে রুমের দরজা লাগিয়ে খালার দেওয়া উপহার বক্স খুলতেই আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। আমি তখন বুঝেছিলাম খালা কেন আমাকে তার দেওয়া উপহার লুকিয়ে রাখতে বলেছিলেন। আমিও খালার কথা অনুযায়ী খালার দেওয়া উপহার লুকিয়ে রাখতাম। চোরের 7 দিন, গেরস্তের 1 দিন। প্রবাদের মতো আমিও ধরা পড়ে গিয়েছিলাম একদিন। মা কি যেন একটা কাজে আমার রুমে এসেছিলেন, তখন আবিষ্কার করেন আমাকে দেওয়া খালার ফোন। আমি সাধারণত ওয়াশরুমে যাওয়ার সময় ফোন লুকিয়ে রাখতাম, কিন্তু সেদিন ফোন লুকানোর কথা একবারও মনে ছিল না আমার। মা ফোন দেখে সাথে সাথে বাবাকে বলেছিলেন,
পরে অনেক জবাবদিহি শেষে অনেক অজুহাত দিয়ে এক বন্ধুর ফোন আমার নোটখাতার ছবি তুলে দিতে বলেছিল, তাই এনেছি। এই সেই বলে বাবার কাছে পার পেয়ে গিয়েছিলাম। মা তখনও আমাকে সন্দেহ করে যাচ্ছিলেন এবং আমি দেখেছি মা প্রায় আমার রুমে এসে এদিক সেদিক তাকিয়ে ফোন আছে কিনা খুঁজতেন। মা আর কখনো খালার দেওয়া ফোনের দেখা পাননি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং করার সময় আমি ঢাকায় ছিলাম 2 মাসের মতো। ওই সময়টাতেই কেবল খালার সাথে তেমন দেখা হয়নি আমার। তবে খালা নিয়ম করে তখনও আমাকে কল দিতেন, খোঁজখবর নিতেন, মেয়েদের সাথে যেন না মিশি সে ব্যাপারে মনে করিয়ে দিতেন, এটা সেটার জন্য টাকা পাঠাতেন। আমি অনার্সে ভর্তি হই আমাদের জেলার বিশ্ববিদ্যালয়ে। ওটা ছিল আমাদের বাসা থেকে 1 ঘন্টার দূরে। আমি নিয়মিত বাসা থেকেই আসা যাওয়া করতাম। তখন খালার বাসায়ও নিয়মিত যাওয়া হতো আমার। খালা তখন হয়ে উঠেছিলেন আমার আরেক মা। খালা আমাকে এত যত্ন করে ভেবে মাঝে মাঝে সঙ্গীতা অবাক হতো। তার খালাদের সাথে তাদের সম্পর্ক ভালো ছিল না তেমন। আমি উত্তরে বলতাম, আমি ছাড়া আর খালার আছেই বাকি। পুষ্পের সাথে পরিচয়ের পর আমি ভেবেছিলাম সবার আগে পুষ্পের কথা আমি খালাকে বলবো। কিন্তু মেয়েদের সাথে কথা বলা খালা তেমন একটা পছন্দ করতো না, তাই ভয়ে বলিনি প্রথমে। পরে একদিন খালাকে জানালাম। খালা কোনো রাগ করেননি। তবে পুষ্পের কথা শুনে খালার কপালের কালো ভাঁজ আমি দেখেছিলাম। আমার মনে হয়েছিল খালা একটু অখুশি হয়েছিলেন। তাই খালাকে তখন জিজ্ঞেস করেছিলাম রাগ করেছো কিনা। তিনি হেসে উত্তর দিলেন তিনি রাগ করেননি। তবে পুষ্পের কথা বলার পর তিনি আমাকে আগের মতো টাকা দিতেন না। যা যা লাগে নিজে কিনে দিতে চাইতেন।